স্মোকিং কজেস ক্যান্সার, ইউজ হেডফোন ফর বেটার লিসেনিং। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে অন্ধকারের আর্তনাদে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকের এই নির্জন সুবাসিত সন্ধ্যায় আপনাদের মাঝে উপস্থাপক হিসাবে যুক্ত আছি আমি আকিব। গল্পকথক আজ আমি নই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন সান ভাই। আজ শুনবেন লেখিকা সুস্মিতা সরকার ইমুর সাইকো থ্রিলার গল্প বাংলা বাজারের রক্তক্ষেকো। সুস্মিতা সরকার ইমু বর্তমানে BAF শাহীন কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। বই পড়তে ও লেখালেখি করতে ভালোবাসেন। একাকী আর ঘোরাঘুরি করেই কাটান সময়। ছুটে বেড়ান সর্বত্র। গোয়েন্দা ও রোমাঞ্চকর গল্প পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। লেখিকার প্রিয় লেখক সত্যজিৎ রায়। চলুন অযথা আর কালক্ষেপণ না করে সরাসরি পৌঁছানো যাক সান ভাইয়ের কণ্ঠে আজকের অদ্ভুতুড়ে গল্পের আসরে। অন্ধকারের আর্তনাদ। জানুয়ারির সকাল, প্রচণ্ড শৈত্যপ্রবাহ, ভয়ানক শীতে কাঁপছে মানুষ। আমি আছি বাংলা বাজারে, বইয়ের ঘ্রাণ নিতে, যেখানে ছুটে আসে হাজারো বইপ্রেমী। এখানে অজস্র বইয়ের ভাণ্ডার রয়েছে, বই পড়ার শত শত গল্প কাহিনী। কিন্তু আমার কাছে বইয়ের চেয়ে বেশি ভালো লাগে রক্তের ঘ্রাণ। আশ্চর্যজনক টান অনুভব করি। এই বাংলা বাজারেই আমার একটি বড় লাইব্রেরি আছে। আসলে লাইব্রেরি না বলে দোকান বলাই শ্রেয়। আমার দোকান দেখতে আর বাকি 10টা দোকানের মতোই, কিন্তু সাধারণ হলেও আমার সকল কুকর্মের উৎস এবং একমাত্র সাক্ষী। আমি রক্ত ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আমি সবসময় বই পড়ুয়া মানুষদের ফাঁদে ফেলি। বলা বাহুল্য যে আমি দেখতে বেশ সুন্দরী বটে। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। কথার জালে মানুষকে খুব সহজেই আটকাতে পারি। আমার সর্বশেষ প্রেমিকার নাম লাবণ্য। লাবণ্য এত সুন্দর যে তার চোখ একটা খুন্তি দিয়ে গেলে দিতে মন চাইত। চোখ দুটো উপরে নিয়ে নিজের কাছে রাখতে মন চাইত। সাদার মাঝে কালো মণি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত। এই এখন আমি লাবণ্যের দুটো চোখ হাতে নিয়ে বসে আছি। দেখতে প্রচণ্ড ভালো লাগছে। আমি কি করি শুনুন এবার। যেহেতু বই আমার ধ্যান জ্ঞান সব, তাই বাংলা বাজারের ঘুটঘুটে অন্ধকার আর এমন স্যাঁতস্যাঁতে জায়গায় আমার আস্থানা হিসেবে বেছে নিয়েছি। আমার দোকানটা অনেক ভিতরে আর ঘুটঘুটে অন্ধকারে ঘেরা, আর পুরোটাই সাউন্ডপ্রুফ। তাই এখানে যে একবার আসে সে আর বের হতে পারে না। আমি সবাইকে খুন করি, সবাইকে। আমার এই কাজটা করতে কি যে ভালো লাগে। কিভাবে খুন করি তাই বলি। প্রথমে ভিকটিমের চোখ দুটো উপড়ে ফেলি, তাও আবার খুন্তি দিয়ে। চোখা অংশটা যখন চোখের মধ্যে ঢোকাই, ভিকটিমের চিৎকার আর আর আমার এত ভালো লাগে, মনে হয় বেঁচে থাকাটাই সার্থক। চোখ দুটো উপড়ে নিয়ে একটা কাচের বোতলে রেখে দিই। এরপর ভিকটিমের দাঁত, কানের লতি, নাক সব আলাদাভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে থেতলে দেই। নখগুলো উপড়ে ফেলি। এরপর এগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখাই। ভিকটিমের শরীরের ওপর অংশ গরম পানির ড্রামের মধ্যে ছেড়ে দেই, আর নিচের অংশ অর্থাৎ কোমর থেকে পা এইটুকু অংশ দারাজে বিক্রি করে দেই। ওরা নাকি পুতুল বানিয়ে ড্রেস পরিয়ে সাজিয়ে ঠাজিয়ে রাখে আর কি। এগুলোকে আবার নাকি ম্যানিকুইন বলে। বিক্রি করতাম না, কিন্তু টাকার অনেক দরকার। আপনারাই বলুন, বই বিক্রি করে কি ঢাকা শহরে চলা যায়? ভিকটিমের শরীরের উপরের অংশ
ড্রাম থেকে বের করে মাংসগুলো চেঁচে ফেলে কঙ্কাল বানিয়ে আমি বিভিন্ন মেডিকেলে দান করে দেই। এই কঙ্কালগুলো নিয়েই এরা এক্সপেরিমেন্ট করে। প্রথমে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যাই, এরপর ওরাই সব ব্যবস্থা করে দেয়। আর চোখগুলো আমার কাছেই রেখে দিই। কি যে আছে এই চোখে, পুরো জেলির মতন লাগে, তাই পাউরুটি দিয়েই খেয়ে নিই প্রতি সকালে। আমার দোকানের পেছনের অংশ চোখ দিয়েই ভর্তি। বই পড়ে নাকি মানুষ অনেক কিছু শেখে। আমিও শিখেছি কিভাবে খুন করতে হয়, কিভাবে রক্তের স্বাদ পেতে হয়। বিশ্বাস করুন, চোখগুলো খাওয়ার পর এত শক্তি ভর করে শরীরে, বলে বোঝাতে পারবো না। কিন্তু গত কয়েকদিন ধরে একটু অদ্ভুত লাগছে। লাবণ্যকে খুন করার পর থেকে আমি মাঝে মাঝেই ওর ছায়া দেখতে পাই। যেখানেই যাই, বাসা থেকে শুরু করে দোকান, সবখানেই যেন লাবণ্যর ছায়া। লাবণ্য যেন ধীর প্রতিজ্ঞ হয়ে দাঁড়িয়ে আছে চাপাতি নিয়ে আমাকে কোপাবে বলে। কেন আমার এমন মনে হয় জানি না, আগে কখনো এমন মনে হয়নি। কেমন একটা অস্বস্তি ভর করে। এত মানুষকে খুন করেছি, কখনো এমন মনে হয়নি। এই ডায়েরিটা লিখতে বসেছি যাতে আমি মরে গেলেও আমার বংশধররা কাজ চালিয়ে যেতে পারে। হঠাৎ মাথার ওপর কি জানি একটা চেপে বসলো, আর আমি মুখ থুবড়ে ডায়েরির উপর পড়ে গেলাম। এইটুকুই মনে আছে। বিশ্বাস করুন ডাক্তার সাহেব, এটা আমার নতুন উপন্যাস নরবলি। এটুকু লেখার পরেই মাথার পেছনে অনুভব করি আর অন্ধকারে তলিয়ে যাই। কি আর করব, বয়স হয়েছে তো। আমার কথা বিশ্বাস করলেন কি না জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছেন, থরথর করে কাঁপছেন। এই সুযোগ হঠাৎ প্রচণ্ড জোরে ওনার চোখে ইঞ্জেকশনের সুচটা ঢুকিয়ে দিয়ে ওনার মুখ চেপে ধরি। অপারেশন করার যন্ত্রপাতি দিয়ে ওনার চোখ উপড়ে নেই। কি যে ভালো লাগছে এখন। ডাক্তারের চোখ কেন উপড়ে নিয়েছি জানেন? কারণ ডাক্তার লাবণ্যর বাবা ছিলেন। আমি একজন বাংলাদেশি জনপ্রিয় থ্রিলার লেখক। লেখালেখির পাশাপাশি মানুষ খুন করা এই আমার অন্যতম শখ। এসব খুনের গল্পই আমি বইতে লিখি, আর বোকা পাঠক সমাজ আমাকে নিয়ে এত হইহুল্লোড় করে তার বলে বোঝানো যায় না। এদের মধ্যেই কাউকে আবার টার্গেটও করব, এরপর তাকে খুনও করব, আরও নৃশংসভাবে। আর আমার চোখ আমার নতুন প্রিয়তমাকে উপহার দেব। এটুকু লেখার পর থামলাম। আমি যাই, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে আসি। হঠাৎ দেখি ফ্রিজের পাশে একজোড়া চোখ, একটা ছায়া, লাবণ্যের ছায়া। ছায়া ক্রমশই এগিয়ে আসে আমার দিকে। কিভাবে সম্ভব? কালকেই তো লাবণ্যকে খুন করেছি। আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? লাবণ্যের চোখ তো আমার 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 হাতে, তাহলে ওর চোখের জায়গায় এগুলো কার চোখ? হঠাৎ দেখি আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখ কোথায় গেল? আমার চোখ কোথায় গেল? আমার চোখের জায়গায় হাত দিয়ে দেখি শূন্য। রক্ত আর রক্ত, রক্তে ভেসে যাচ্ছে আমার ডায়েরি। বাবা এক গগনবিদারী চিৎকার জুড়ে নিচে মেঝেতে পড়ে গেল। আড়াল থেকে এতক্ষণ বাবাকে দেখছিল ছোট্ট তাহসান। লাবণ্যের মতো দেখতে হুবহু আরেকজন ভদ্রমহিলা তাকে বলছে রাতে চুপি চুপি বাসার দরজা খুলে দিতে, বিনিময়ে থাকবে তার প্রিয় চকলেট। তাহসান লক্ষ্মী ছেলের মতোই সে কাজটিই করে। ঘরে ঢুকে উনি কি করবেন সেটা অবশ্য তাহসানের ভাবনার বিষয় ছিল না। নাবালক এই ছেলেটা সামান্য অসাবধানতার বশেই তার বাবার মতো একজন মহান লেখকের সমাপ্তি ঘটিয়েছে। সকালের খবরের কাগজে এই লেখাটুকু পড়ে অ্যালকোহলে ডুবিয়ে রাখা বাবার চোখ দুটির দিকে তাকিয়ে তাহসান লাবণ্য আন্টির মতো দেখতে ভদ্রমহিলাকে মা বলে ডেকে উঠল। বলল, মা, আমাদের প্ল্যান সাকসেসফুল। অন্ধকারের আর্তনাদে আজ শুনলেন লেখিকা সুস্মিতা সরকারি মোর সাইকো থ্রিলার গল্প বাংলা বাজারের রক্ত খেকো। আশা করছি খুব শীঘ্রই আবারও নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। যদি কেউ স্বরচিত বা স্বচক্ষে দেখা রোমাঞ্চকর বা ভৌতিক গল্প আমাদের পাঠাতে চান, তাহলে অন্ধকারের আর্তনাদ 2024@gmail.com পাঠাতে পারেন।
চাইলে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও আমাদের জানাতে পারেন। আবারও বলছি, ANDSOKARER অন্ধকারের ARTONAD আর্তনাদ 2024@gmail.com অন্ধকারের আর্তনাদ 2024@gmail.com এই ঠিকানায় পাঠাবেন। প্রেরকের নাম ও পরিচিতি সহ শ্রোতাচরিত শিরোনামে প্রকাশ করা হবে।